হ্যালো পাভেল। হ্যাঁ, কে? আরে বোকা, আমি তোর বড় বোন বলছি। কোথায় আছিস তুই? ও, বড় আপু। আমি তো হোস্টেলে আছি, কেন? এ পাভেল, তোর সাথে আমার একটু জরুরি কথা ছিল রে। আমাকে একটু সময় দিবি তুই? হ্যাঁ, তুমি আমার বড় আপু না? তুমি আমার কাছে সময় চাইছো কেন? কি এমন জরুরি কথা, বলে ফেলো। এখনই বলবা না পরে বলবা? পাভেল ভাই, তুই যদি এখন একটু ফ্রি থাকতি তাহলে তোর সাথে না হয় কথাগুলো এখনই শেয়ার করতাম। তুই কি ফিরে আসিস? উম হ্যাঁ, বলো। আমার আজকে এক জায়গায় ওই যে টিউশনি করি তো, সে বাসায় না হয় পড়াইতে পরেই যাব। তোমার কথাটা আগে শুনিনি, কত সময় লাগবে তোমার বলতে? ধর 10-15 মিনিট তো লাগবেই বলতে। সময় আছে তোর? হ্যাঁ, সময় আছে আপু। কিন্তু কি এমন জরুরি কথা যে এত সময় লাগবে বলতে? কোনো কিছু হয়েছে নাকি তোমার? হাই না রে ভাই, হওয়ার আর বাদ আছে কি? হয় নাই, আবার অনেক কিছুই হয়েছে। এটাই তো তোকে শেয়ার করতে যাচ্ছি। শোন ভাই, আমি তোর সাথে আজ যে কথাগুলো শেয়ার করব, তুই আমার মতে যদি একমত হোস তাহলে হা বলবি, না হলে না বলে দিবি। তুই আমার ছোট ভাই, তোর আমি বড় আপু। দেখ ভাই, তোর কাছে যদি আমার বলে কোনো কিছু অন্যায় হয়ে যায়, যদি তুই মনে করিস যেটা অন্যায়, তাহলে ওই পর্যন্তই শেষ। কাউকে কিন্তু এই কথা জানানো যাবে না, কাউকে বলাও যাবে না, বুঝতে পারলি? যদি আমার এই সত্যি রাজি থাকিস তাহলে আমি তোর কাছে এই কথাগুলো বলতে চাই। আমি একটু কষ্টের মধ্যে আছি রে ভাই, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোন না, আমার একটু উপকার হতো তাহলে। আচ্ছা, ঠিক আছে, বলো। আর শোনো আপু, দুলাভাই কি বিদেশ থেকে ফোন টোন দেয় না তোমাকে? আর তো দুলা ভাই রে, তো দুলা ভাইয়ের কথা ছাড় তো। আর এসব কথা বলিস না, আর ভাল লাগছে না। এই জন্য তো তোর স্বর্ণপন্ন হচ্ছে, তোর সাহায্য চাইছি একটু। যদি তুই আমার কথায় রাজি থাকিস, শোন, কথাগুলো শুনে আবার কোনো কিছু মাইন্ড করে বসবি না কিন্তু। তোর বড় বোন হিসেবে তোকে আমি কথাটা বলতে চাচ্ছি এই জন্য, তুই অনেক উঁচু লম্বা মানে হ্যান্ডসাম ছেলে আছিস তো, তোকে দিয়েই হবে। এই জন্য তোকে বলতে চাইছি। কথা শুনতে আবার উঁচু লম্বা, এর এর আবার অর্থ কি? এটা তো বুঝলাম না। ওরে ছোট ভাই, তুই এখনই বুঝবি বুঝবি আমার কথার সাথে। মানে তোর সব কথা যখন মিলে যাবে, তখন তুই বুঝতে পারবি যে কেন এই কথাটা বলছি। তাই? তাহলে শুরু করো। শোন পাবেল, তোর দুলাভাই তো আজ 4টা বছর বিদেশ আছে, বাড়িতে আসার নামও নেয় না। তুই দেখিস না, তোর ভাগ্নায় যে ছোট 7 বছরের, উড়ে ফেলে গেছে, আর তোমার সন্তানাদি কিচ্ছু হলো না। তোর দুলাভাই শুনতেছি নাকি বিদেশে একটা সম্পর্ক করে সে ওখানে একটা রকম সেটেলমেন্ট হয়ে গেছে। দেখিস না, সে শুধু মাসে মাসে আগে কত টাকা পাঠাতো, আর এখন আংশিক টাকাও পাঠায় না, কোনো রকম আমার খরচাটা আর কি চালাই নাই। মানে এটা না দিলে তো আমরা ধরে বসবো তাই। আর আমি তোর বোন, এই যে এত সুন্দর সুন্দরী জোয়ান মধ্যে হ্যান্ডসাম গরু ভরা তোর বোন, বয়সে তোর আমি বড় ঠিকই আছে, কিন্তু আমার তোর বড় বা ছোট তুই ছাড়া আর কেউ নেই রে। এই জন্য তোর সাহায্য নিচ্ছি একটু। তুই শোন, আমি তোকে যে কথাগুলো আজকে বলতে যাচ্ছি, এই কথা যেন আর কেউ না জানে, এটা খুব খেয়াল রাখবি। এটা তুই কিন্তু আমাকে কথা দিছিস। আমাকে আমার বলতে একটু কষ্ট হচ্ছে, ভয়ও হচ্ছে, লজ্জাও পাচ্ছি, তবুও তোকে আর না বলে পারতেছি না রে। কারণ আমি যে আর পারছি না। আর কত এভাবে দিনের পর দিন তোর দোলাবাইরে ছাড়া আমি একা এইভাবে সহ্য করে পড়ে থাকবো? এই সংসারে কি ধরে আছি বল? আজ 7টা বছর আমার ওই মেয়ের বয়স হয়ে গেল। এর মধ্যে দেখ না, তোর দোলাভাই বিদেশ গেল 4টা বছর। মানে এর এর মধ্যে যে কোনো রকম তো দোলাভাইয়ের যে কোনো সুখ শান্তি এই জিনিসটা আমার মধ্যে নেই রে। এখন তোকে আমি যেটা বলতে চাচ্ছি, তুই যদি আমার একটু উপকার করিস ভাই, তাহলে আমি একটু নিজেকে মানে সুখী মনে করতাম। মানে আমার যে তাছাড়া কোনো গতি নেই, আবার আমি এটাও পারতেছি না যে বাইরে কোনো ছেলের সাথে সঙ্গ দেব, বা আমার সেই সময়ও এখন নেই যে পুরনো কোনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠবো, তাও নেই। এখন আমি তোকে যেটা বলতে চাইছি, নিশ্চয়ই তুই কিছু একটা বুঝতে পারছিস। তুই কি কিছু বুঝতে পারছিস আমি কি বলবো তোকে? না আপু, আমি তো এখনো ক্লিয়ার বুঝতে পারিনি, তুমি বলতে থাকো, তারপরে আমি বুঝবো। ছোট ভাই রে, আমি আর কতদিন এইভাবে কষ্ট করে থাকবো? তোর বড় বোন বটে, কিন্তু কেমন তো না যে আমি বুড়া হয়ে বা যাতা যে যেমন তেমন হয়ে গেছি। দেখ না, এখনো তো আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে বা অপরিচিত মানুষ জানে যে আমার বিয়েই হয়নি। তোর দুলাভাই দেখ না, একটা মেয়ে হয় ওই যে বিদেশ পাড়ি দিল, স্বামী থেকেও যেন আমার স্বামী ছাড়া আমি। এই যে একটা কষ্ট জীবনে, আর একটা মেয়ে, বিবাহিত মেয়ের জীবনে স্বামী ছাড়া থাকা যায় কতটা কষ্টর, কতটা যন্ত্রণাদায়ক, এটা তো তোকে বুঝাইতে পারতেছে না, যেহেতু তুই বিয়ে শাদী করিসনি। এটা আমি বুঝি, আর আমার কষ্টটাই তোকে শেয়ার করতে চলেছি। যদি তুই আমাকে একটু সাহায্য করতি, মানে কিভাবে সেটাও আমি তোকে বলে দিচ্ছি। তুই তো ওখানে হোস্টেলে থেকে লেখাপড়া করতেছিস, আমার বাবা মা যে খুব একটা ধনী মানুষটাও না। আবার ওখানে তুই নিজে একটা টিউশনে খুলে নিছিস, প্রাইভেট পড়ায় সেই টাকায় আবার নিজের পড়াশোনার খরচ চালিয়ে নিচ্ছিস।
আমি বলি কি, আমার এখান থেকে তো তোর হোস্টেল খুব বেশি না, 3 কিলোমিটার দূরে। আমি চাইছি কি যে তুই আমাদের বাসায় যে থাক না, থেকে তুই ওখানে কলেজে পড়াশোনা কর, আর তোর ওই প্রাইভেট পড়ানো লাগবে না, তোর খরচটা আমি না হয় চালিয়ে নিতাম। তোর দোলাভাই মাসে যে টাকাটা পাঠায় ওর মধ্যে দিয়ে আমি ম্যানেজ করে দিতাম। তুই যদি একটু এখানে আসতি থাকতি তাহলে আমার একটু ভালো হতো, তোকে হাতের করে পাইতাম, তাহলে আমি তোকে যেমন খুশি তেমন ব্যবহার করতে পারতাম। তুই কি আসবি আমাদের বাসায়? আর কেনই বা ডাকতেছি এটাও যদি তুই না বুঝে থাকিস, তোকে আবার আমি বলে বুঝিয়ে দেবো। তুই কি জানতে চাস নাকি বুঝতে পারছিস? বড় আপু, আমি আসলে কিছুটা হলো বুঝতে পারি, কিন্তু পরিপূর্ণ এখনো বুঝিনি। কারণ তুমি বড় আপু তো, তোমার মুখ থেকে সমস্ত কথাগুলো আগে শুনে নি, তারপরে অনুমান করে তোর মানে তোমাকে আমি জানিয়ে দেবো। তাছাড়া তো আমি আন্দাজে একটা কিছু হুট করে তোমাকে বুঝিয়ে বলতে পারছি না। এখনো ক্লিয়ার হলাম না, তুমি আরেকটু বলো তো, তারপরে কি হবে, কেন থাকবো তোমাদের বাসাতে? হ্যাঁ পাগল ছেলে, কেন থাকবি মানে? এখনো বুঝতে পারিস নেই? মানে তোর পড়াশোনার সমস্ত খরচ আমি বেয়ার করবো, এখান থেকে যা তো আছে গাড়ি ভাড়া সেটাও, সে খরচার টাকাটাও আমি দেবো। তোর যাবতীয় যা লাগে তুই আমার এখান থেকে কলেজে পড়াশোনা করবি, আর সমস্ত খরচ আমি বহন করব। শুধু তোর কাছে আমার একটাই দাবি, তুই আমার কাছে থাকবি। তোর দুলাভাইয়ের অভাবটা যেন আমাকে তুই পূরণ করবি, পারবি না এটা? মানে আমি তোকে এইটাই বলতে চাচ্ছি, তোকে বলতে আমার খুব শরম পাচ্ছে, তবুও যেন বড় বোন হয়ে ছোট ভাইকে এই ধরনের কথা বলা আসলে মানায় না। তবুও না বলে আর পারতেছি না রে। আমার কষ্টটা আমি কাউকে শেয়ার করতে পারতেছি না, কাউকে বুঝাইতে পারতেছি না। আমার যে খুবই মানে দরকার, বুঝতে পারলি? আর তোকে হাতের গড়ে পাইলে না, মানে একটু আমার ভালো হতো। আমার যখন দরকার হতো তোকে না হয় সেটা ইয়ে করতাম, তুইও এটা করতি। মানে তুইও তো এখন বড় হয়ে গেছিস, অনেক উঁচু লম্বা। আমার ভাই বলে কথা, আমি যেরকম উঁচু লম্বা, হুষ্টপুষ্ট নাদুস নদুস মোটাসোটা, দেখ না আমি তো এখন আরো বেড়ে গেছি আগের চেয়ে। কতটা মোটা হয়ে গেছি, কমাইতে পারতেছি না রে। অনেক ডায়েট কন্ট্রোল করি কিন্তু কমে না, বেড়েই যাচ্ছি দিন দিন। তুই এসে এটা কমিয়ে দিবি। আর তোকে আমি কি বলতে চাইছি এখনো তুই নিশ্চিত হসনি? অবশ্যই তুই কিছুটা হলো বুঝতে পারিস, কারণ তুই কলেজে পড়াশোনা করিস, এর জন্য কি শিখছিস ঘোড়ার ডিম? মানে ইঙ্গিতে কিছু কথা বুঝিস না? আমার অনেক কিছু দরকার, তোর দুলাভাইয়ের অভাবটা তুই পূরণ করবি, পারবি না? মানে আমার আর দিন যাচ্ছে না রে। দেখ না আমি এভাবে অনাহার এখানে পড়ে আসছি দিনের পর দিন। আমি পারতেছি না কাউকে শেয়ার করতে, পারতেছি না কারোর কোনো বন্ধু সাহায্য নিতে, পারতেছি না মানে কাউকে বলতে। আব্বা আমার কোনো ছোট দেবর বা ছোট ভাই বড় ভাই কেউ আমার হাতের নাগালে নেই। তা আমি কাকে দিয়ে কি করবো রে? আমার তো আর ভালোই লাগে না। আমি এই কথা বাবা মাকেও বলতে পারি না, এখন তোকে একমাত্র বলার মতো সুযোগ আছে। আর তুই যেহেতু উপযুক্ত হয়ে গেছিস, তোকে বললে হয়তো আমার কাজটা হবে। যদি তুই রাজে থাকিস তাহলে তোর বিয়ে করা পর্যন্ত, তোর চাকরি পাওয়া পর্যন্ত, তোকে যতদিন মানে তোর কোনো বন্ধ ব্যবস্থা না হয়, তোর লাইফটা সেটেলমেন্ট হওয়া পর্যন্ত আমি তোকে চালিয়ে নেব সমস্ত খরচ। তুই শুধু আমার এই উপকারটা করবি রে, তোকে আমার দারুণ ভালো লাগে। আর তোকে দিয়েই হবে। তাছাড়া ওই আজকাল যে সমস্ত ছেলে পেলে দেখি না, ওই এক এক চুনোপুটির মতো, ওরে দিয়ে আমার ও হবে না কোনো কিছু। তুই একমাত্র পারবি আমাকে উদ্ধার করতে এই কষ্টের হাত থেকে, পারবি না? আমার একটু বাজার ঘাট করে দিলে বা আমার আনুষঙ্গিক সাংসারিক কাজকর্ম যেটা একটা ছেলে থাকলে করে সেটা করবি। কারণ দেখ না, আমার সংসারে আমার শ্বশুর শাশুড়ি তারা তো নেই। তাদের ওই যে মেজো ছেলের ঘরে তারা খায়, তারা আলাদা বাড়ি, আর আমার বেটাটা আলাদা। তোর ভাগনারে নিয়ে আমি শুধু থাকি। ওই কোনো কিছু দরকার হলে শ্বশুরকে যদি ফোন করে বলি যে আমা আব্বা আমার এই বাজার করে আনতে হবে বা আমার এটা কেনাকাটা দরকার, সে ওই যে যখন সময় পায় নিয়ে এসে দিয়ে যায়, এতটুকুই আমার চলে। তাছাড়া আমি তো খুব একটা বাইরে বেরোই না। আর তুই যদি থাকতি, আমার সংসারের যাবতীয় কাজকর্ম টুকিটাকি একটা পুরুষ যা করে সেটা তুই না হয় করতি গার্জেন হিসাবে। আর রাত হলে তুই আমাকে সুখ দিতে সুখী করতি রে ভাই। মানে তোকে আমি এক কথায় তোর দুলাভাইয়ের পরিবর্তে একটু চাইছিলাম, বুঝতে পারছিস? নাকি আরো ভেঙে বলতে হবে? মানে আমার লাগবে, খুবই দরকার, বুঝতে পারলি? তুই যদি আমাকে এই উপকারটুকু করিস তাহলে আমি একটু খুশি হতাম, জীবনে খুব সুখী হতাম রে। কারণ দেখ না, জীবন থেকে যে একটা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, এই দিনটা তো আর কাল ফেরত আসে না রে। তো আমার এই জীবন যৌবন সবকিছু যে এইভাবে পড়ে আছে, তো দোলাভাই যে কবে আসবে এ বাড়িতে তার কোনো দিক নির্দেশনা সে আসার কথাই বলে না। সে আসার কথা বললে হা হু, এটা সেটা আশপাশটা কাজটা, মানে হাতে টাকা পয়সা নেই, কোম্পানির কাছে টাকা পাবো, টাকা নিয়ে আসবো, নানান অজুহাত দেখায়। সে আসার নামই নেয় না। অথচ এই মানুষ বইয়ের কাছে কি ওই নিয়মিত ভাবে একটু কল দিয়ে ভিডিও কল দিয়ে কত কিছু আশা করে না, দেখে না? তার মন মানসিকতাও এইরকম নেই। মানে প্রথম প্রথম কিছু দু একটা দিন এরকম করতো, তারপরে যখন আমি তার পাশ থেকে একটা লোক আসছে দেশে, আমি তার কাছ থেকে শুনতে পারলাম কোম্পানির ওখানে নাকি একটা ওয়ার্কার মেয়ে, তার সাথে তার ভালো রকম একটা গুড রিলেশন সৃষ্টি হয়ে গেছে।
মানে আমি তো এখন ভাবতেছি একটা ছেলে মানুষ 4 বছর গেছে তার সংসার ফেলে, এখন আমাদের কথা সেভাবে সে মহব্বতের সাথে তার ওই কথাটা মনেই নেই বা সেভাবে আমাদের সাথে আচরণও করে না। এই জন্য বলতেছি যে ও নিশ্চয় কোনো একটা কিছু ওখানে পাইছে, তারে ধরেও আছে, ওর তো মিটে যাচ্ছে, তাহলে আমার কি হবে? এই জন্য পাভেল, তোকে বলে কি, তুই আমাকে একটু সহযোগিতা কর। এখন তো নিশ্চয়ই বুঝতে পারছিস আমি তোকে দারুণ সুখী করবো রে, খুবই সুখী করব। তুই জীবনে এতটা সুখী হবি, দেখিস তোর খুব ভালো লাগবে। আর আমিও জানি তোর মতো একটা হ্যান্ডসাম ছেলে আমার এখানে যদি থাকে, আমি তোকে পাওয়ার পর আমার একদম পরিপূর্ণ শান্তি হবে রে, খুব মজা হবে। তোকে নিয়ে আমি যে কত আশা বানতেছি, রাতে শুয়ে শুয়ে জানিস পাভেল, এইরকমই একটা চিন্তা ভাবনা করলাম যে না, আর এভাবে পড়ে থাকা যাবে না। তার আশা এইভাবে দিনের পর দিনগুলো নষ্ট করে দিচ্ছি, দিনকে কাজে লাগাতে হবে। এই জন্য তো পাভেল তোকে কথাটা বললাম ভাই, তুই এসে যদি এখানে বলতো, তোর ভাগনা তো এখনো তা কিছু বোঝে না, ছোট ভাগনাটা ও বোঝে না, ও ছোট মানুষ, 7 বছর বয়স, ও কি বুঝবে? তুই এসে আমাদের এখানে থাকলে দারুণ মজা হতো, তোকে অনেক খুশি করতাম, তোর খুব ভালো লাগতো রে। তুই এসে দেখ না, পারবি না? কিন্তু বড় আপা, আমি তোমার সঙ্গে মানে তুমি আসলে যেভাবে চাইছো, এটা আসলে যদি কেউ কখনো বুঝে ফেলে তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? মানে এরকম কোনো আশঙ্কা নেই তো যে কেউ বুঝবে, বা আমি তোমাদের ওখানে থাকলে তোমার শ্বশুর বাড়ি থেকে কোনো কথা আসবে, তারা যদি বলে যে আমার ছেলের টাকায় দুই ভাই বোন বসে বসে খাই, এরকম যদি কোনো কথা আসে তাহলে আমাকে নিও না। প্রয়োজনে তুমি যেটা বলছো, আমি মাঝে মধ্যে হোস্টেল থেকে যাই, তোমাকে একটা সময় দিয়ে আসবো, হবে না এতে? না না, ওইভাবে আমার হবে না, তোকে অ্যাক্টিভ ভাবে আমি পাইতে চাই রে ভাই। ছোট ভাই শোন, তুই যেটা ভাবছিস যে আমার এখানে থাকলে হয়তো তোর তাওই মা ওই তোকে নানান কথা শোনাবে, আরে না না, এইরকম কোনো সমস্যা নেই। আমার স্বামীর টাকায় আমি চলতেছি, আমি খাইছি, সেখানে মাইন্ডসেট কোনো কথা আসবে না। তুই নিশ্চিত আমাদের এখানে থাকতে পারিস। তুই প্রয়োজন হলে 2-4 দিনের মধ্যে ওখান থেকে একদম ক্লোজ হয়ে সোজা আমাদের বাসায় এসে একদম গাত্তি গুটি বেঁধে নিয়ে উঠে পড়, এখান থেকে তুই সোজা কলেজ করবি। আর আমাকে প্রতিনিয়ত সপ্তাহে 3 দিন 4 দিন 5 দিন একটু রাত্রে শান্তি দিবি, সুখ দিবি, পারবি না? তোর আশা করি রে আমি, অনেক আসলে কষ্টের মধ্যে আছি আমি, আমাকে একটু খেয়াল কর, আমার লাগবে এক কথা, তোর এই সমস্ত কথা আর আমি শুনতেছি না। তুই ভাই হয়ে আমাকে মানে বোনকে যদি একটু উপকার না করতে পারিস, তুই কিসের বাইরে? এক কথা আর আমাকে কথা পেঁচাস না, আমার মাথাটা তা কেমন যেন মানে আর কোনো কথা কাজ করতেছে না। আবার মানে তোর দুলাভাইয়ের চিন্তায় চিন্তায় ভাবতে ভাবতে আমার আর কেমন যেন ভালোই লাগে না কোনো কিছু। তোকে বলতেছি, তুই আবার এমন ইয়া দেখাচ্ছিস, অজুহাত দেখাচ্ছিস। এই সমস্ত কথা আর বলিস না ভাই, তুই সোজা চলে আয়, তোকে আমি দারুণ সুখী করবো ভাই। তুইও আমার কাছ থেকে অনেক শান্তি পাবি, সুখ পাবি, টাকা পয়সা, হাত খরচ, জামা কাপড়, কত কিছু তোকে আমি দিব। আর শুধু কি তাই নাকি, এখন তো তুই বড় হয়েছিস, তুই তো এই সমস্ত বুঝিস, আমাকে একটু দিবি ভাই। আমি তোকে ছাড়া যে কারোর কাছে যে শান্তি পাবো না, তোরটাই আমার লাগবে, বুঝতে পারলি? তুই আয় প্লিজ ভাই, আমার না করিস না। তুই এখানে থাকলে কোনো সমস্যাই হবে না, কেউ কোনো কথা বলবে না। তুই রাজি আছিস কিনা শুধু তাই বল, এত অজুহাত দেখাবি না কিন্তু। বড় আপু, আচ্ছা তুমি রাগ করো কেন? আমি সব কথা শুনে নিলাম, যাতে কোনো বড় কথা না হয়। আর বোনের বাড়ি তো, তুমি যেহেতু আলাদা একা সংসার, ঠিক আছে, কিন্তু বড় আপু, আমাকে নিয়ে তুমি এত বড় চিন্তা ভাবনা করে বসলে তোমার একটু বলতে লজ্জা করলো না? আমি তো তোমার কাছে যাইতেই লজ্জা পাচ্ছি আপু, কারণ তুমি যে কথা বলছো এই কথার উপরে যায়, মানে এই কথার উপর ডিপেন্ড করে তোমার ওখানে থাকা, মানে পরে যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ? আরে না রে বোকা, কি হবে? কিচ্ছু হবে না, এই সমস্ত আমার জানা আছে না। খুব চেপে চলবো, খুব চেপে থাকবো, কোনো কিছুই হবে না। তুই আয় তো, তুই আমাকে খুশি করবি, তুই আমাকে দিবি, আমার লাগবে এক কথা, ওই সমস্ত অজুহাত দেখাবি না। এক কথায় কি শোন পাবেল, তুই আমার পুরো সংসারের দায়িত্ব নিবি, মানে বাজার ঘাট করা, সংসারের টুকিটাকি যা লাগে, একটা বাড়ির গার্জেন যেভাবে থাকে তুই সেভাবে আজকের পর থেকে থাকবি। এই সমস্ত কথা না তো, আর আমাকে চালিয়ে দিবি। আমি তোর হাতে, মানে তোর হাতে আমি সুখী হতে চাই। তুই আমাকে দারুণ ভাবে সুখ দিবি, কারণ তুই অনেক উঁচু লম্বা ফেগারালা মানুষ। তুই আমার বাড়িতে থাকলে আর আমার কোনো সমস্যা নেই। আর আমার সাথে তুই অ্যাডজাস্ট আসছিস, বুঝিস না? বাবা মা যদি জিজ্ঞেস করে, তাদেরকে তুইও বুঝিয়ে বলবি, আমিও বুঝিয়ে বলবো। কারণ আমার তো একটা বলার রাস্তা আছে রে। আমি বলবো যে আমার হাজবেন্ড বাড়িতে থাকে না, আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ির মধ্যে থাকে না, তাহলে তো বাড়িতে তো একটা গার্জিয়ান দরকার। মানে সংসারের টাকা টুকে এটা ওটা যা কেনা লাগে, যা কিছু দরকার, আমি একটা যুবতী মেয়ে একটা ছোট্ট বাচ্চারে নিয়ে বাড়িতে পড়ে থাকি, আমার ভয় লাগে না? এই জন্য আমি পাবেল দিয়ে আমার কাছে ডেকে নিছি, বাবা মার এটা আমি বুঝিয়ে বলবো। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না, তুই চলে আয় তো ভাই, তোর খুব ভালো লাগবে জানিস।
আরে তুই যে আসতে রাজি হয়েছিস তোর এইটা শুনে আমার খুব ভালো লাগতেছে জানিস, আমার মনটা খুশিতে ভরে উঠছে। আমার খুব ইচ্ছে হচ্ছে কতদিন পরে আমি একটু সুখ পাবো এটা ভেবে আমার মনটার মধ্যে খুব আনন্দ জাগতেছে। ভাই আমাকে তোর সুখ থেকে নিরাশ করিস না প্লিজ পাভেল, বড় বোনের কথাটা রক্ষা কর তুই, মানে মিস করবি না। আমি তোকে বলতেছি, আদেশ করতেছি, তুই সোজা চলে আয়। পুরো দায়িত্বটা তোর, তোর বিষয়ে, যে কোনো বিষয়ে মানে সম্পূর্ণ দায়িত্বটা আমি নিলাম। তোর কোনো ভয় নেই, তুই সোজা চলে আয়। আমাকে তুই খুশি করবি, তোকে আমি খুশি করবো, ব্যাস। তোর যাবতীয় লেখাপড়ার খরচ সব আমি চালাবো, আর এখানে থেকে তুই ভালো করে পড়াশোনা করবি। পাশাপাশি তোর তো আর কোনো অভাবই নেই রে, মানে তোর বউ থাকলে তো তোর চিন্তা থাকতো যে হচ্ছে তাকে খরচ চালানো, ইয়ে করা ও করা, তারপরে তো রাতে একটু সুখ পাইতি। আর এখানে তো সুখের মতো সুখ পাবি, অথচ পিছনে কোনো টেনশন থাকবে না যে কাউকে তোর খাওয়াইতে হবে, বরং আমিই তোকে খাওয়াবো। বুঝিস না এটা? বোকা ছেলে, চলে আয় দ্রুত। আর ভাববি না, এই সমস্ত নিয়ে আর ভাবা ভাবির সময় নেই, আমার আর ভাল লাগতেছে না। কিন্তু বড় বোনের আদেশ, এটা অমান্য করবি না কিন্তু, সোজা চলে আসবি, বুঝতে পারলি? আচ্ছা বড় আপু, তুমি যেটা বলছো আমি কি তোমার কথা অমান্য করতে পারি? তবে শোনো, তুমি যে মোটার মোটা আমি কি জীবনে এই সমস্ত আমার অভ্যাস আছে নাকি? তারপরেও আসতে যখন বলছো আমি আসবো, কিন্তু আমার খুব লজ্জা লাগতেছে। তুমি আমার লজ্জা ভাঙিয়ে নিও। হাজার হলো তুমি আমার বড় আপু বলে কথা। আমি চলে আসবো এই সপ্তাহের মধ্যে, ওখান থেকে ক্লোজ হয়ে চলে আসবো, বুঝতে পারছো? তো তুমি রেডি থাকো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাই যে না হয়, তুই মিস করবি না দাদু আমার ভালো। আর শোন, সত্যিটা আসবি, তোর আসার কথা শুনে যে আমার কি যে ভালো লাগতেছে তোকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার দারুণ ভালো লাগতেছে। কতদিন বাদে আমি একটু মনে হয় সুখের নাগাল পাবো এই আশায়। ওর বুকটা একদম ভরে যাচ্ছে আনন্দে। শোন ভাই, তাহলে আগামী সপ্তাহের মধ্যেই হোস্টেল থেকে একদম গাত্তি গুত্তি বেঁধে একদম সোজা আমার বাড়িতে চলে আসবি। আর কোনো কথা নয়, ঠিক আছে? আর শোন, তুই কোনো চিন্তা ভাবনা করবি না, তোকে ভালো মন্দ খাইয়ে তোর শরীর আরো ভালো করে দেব। তুই শুধু আমার দিকে একটু সুনজর রাখলেই চলবে, বুঝতে পারছিস? আমি তো তোকে আমার কাছে যে নিয়ে আসার একটা মূল উদ্দেশ্য এটাই তো, মানে আমার খেয়াল তুই রাখবি, তোর খেয়াল আমি রাখবো, ব্যাস হয়ে গেল। ভাই বোন সুখে শান্তিতে এখানে একটু দিন যাপন করি না। কারণ তোর বোন অসুখে থাক, তুই তো আর এটা চাস না, তাই না? এই জন্য বলতেছি, তোর বোনকে সুখী করার মতো তোর দুলাভাই বাদে আর তুই ছাড়া কেউ নেই এখানে। এই জন্য তোর কাছে একটু এত সাহায্য চাইছি। দাদু আমার ভালো, আর দেরি করিস না, সোজাতে চলে আয় এখানে। তোকে পেলেই আর আমার কোনো কিছু লাগবে না, বুঝতে পারলি? তো ঠিক আছে, অনেক কথাই তো হলো, রাখি এখন। আর মাঝে মধ্যে একটু কল টল দিস, একদম যে বন্যে ভুলে থাকিস। আমি যে কি হালে এখানে আসি পরে একটু তো খোঁজ খবর তুইও নিতে পারিস, তাও নিস না। তুই দেখিস না বাবারা এখন মুরব্বী হয়ে গেছে, তারা মাঝে মধ্যে একটু ফোন টোন দেয়। তাদের তো আর কোনো চিন্তা চেতনায় আমি ফেলে দিতে পারিনি সংসারের এই হাল হকিকত বলে। এখন তুই ভাই, তোকে সব কথা ভেঙে চিড়ে বললাম। আর আমারও যেহেতু দরকার, তোকে ছাড়া কে এই কথা মা বা বাবাকে এই কথা কি বলা যায় বল? এটা লজ্জার কথা না? এই জন্য তোকে শেয়ার করলাম। তুই আসলে আমার একদম পরানটা জুড়িয়ে যাবে রে, তোকে আমি অনেক খুশি করব। আরে ভাই, তুই যেমন ভাবে চাইবি, যেভাবে, বুঝতে পারলি, আমি সেইভাবে তোর সাথে তোর কথায় তাল মিলিয়ে চলবো। অর্থাৎ তুই আমাকে খুশি করবি, আমি তোকে খুশি করবো, ব্যাস হয়ে গেল। তো ঠিক আছে, আমি এখন চুলাতে রান্না বসাবো। তো রাত্রে যদি একটু সময় পাস, একটু ফোন দিস, দুই ভাই বোনে একটু কথা টথা বলে একটু ফ্রি হয়ে। আর আমি বড় হয়েছি তাতে কি হয়েছে, তোকে সবকিছু মানিয়ে নেবো রে পাগল ছেলে, এ নিয়ে চিন্তা করিস না তো। তো ঠিক আছে, এখন রাখি, আর নিজের যত্ন নিস। আর খুব শীঘ্রই শোন পাভেল, খুব শীঘ্রই ওখান থেকে গুছে গোছগাছ করে একদম সোজা চলে আসবি, কিন্তু কথা এটাই ফাইনাল। তো ঠিক আছে, এরপর থেকে আর তোর কোনো টিউশনই করতে হবে না, তোর কোনো অভাবই রাখবো না, আমি আমি তোকে চালিয়ে নেব, নিশ্চিন্তে থাক। তো ঠিক আছে, ভালো থাকিস, রাখতেছি। আচ্ছা আপা, তো ঠিক আছে বড় আপু, তুমি রাখো। আমি এক সপ্তাহের মধ্যে দেখি, চেষ্টা করতেছি এখান থেকে একদম হোস্টেল থেকে বের হয়ে সোজা তোমাদের বাড়িতে গাট্টি গুট্টি বেঁধে চলে আসবো। তুমি রেডি থেকো, ঠিক আছে? এত করে যখন বলছো, তোমাকে সুখী করাই এখন আমার কাজ। আমি আর কি করব? বড় বোন যদি মুখ ফসকে বলতে পারে, ছোট ভাই কি না করে থাকতে পারে তুমি বলো? তো ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি এই সংলাপটি শুনে তোমরা বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকো, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তুমি তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। বাবা তুমি কোথায় আছো এখন?
কেন রে বাবা? এই যে তোমার ছোট মামা বিদেশ যাবে তো, তাই একটু রান্না বান্না করছে, আমারে দাওয়াত করছিল, তাই তোমার মায়ের নিয়ে তোমার মামার বাড়িতে আসছি। কি হয়েছে, কিছু বলবা? হ্যাঁ, তুমি খালি মারে নিয়ে ওই দেশে দেশে দাওয়াত খাইয়ে বেড়াও। তোর মেয়ের কি একবার খোঁজ খবর রাখো, কি হয়েছে না হয়েছে? শুনছো কিছু তুমি? না রে বাবা, আমি কোত্থেকে শুনলাম? কি হয়েছে বলো। ও, তার মানে মেয়েরে বিয়ে দিলে মেয়ে পর হয়ে যায় বাবা মার কাছে, না? একটাবার কি ফোন টোন দিয়ে খোঁজ খবর রাখো তুমি? আমার কি হলো না হলো খালি আমি তোমার ফোন দিয়ে সবকিছু বলবো আর তোমার খোঁজ নিতে হয় না? আমি তোমার মেয়ে না? বাবারে, মাথা ঠান্ডা করে বলো কি হয়েছে। আসলে আমি তোমাকে ফোন দিইনি, সবই ঠিক আছে, কিন্তু আসলে কি হয়েছে না হয়েছে একটু ফোন করে আমাকে ঠান্ডা মাথায় বলো, আমি এখন শুনি। আমারে তো আর তুমি ইতিপূর্বে জানাওনি। দেখো বাবা, তোমারও ওই সময় এত করে বুঝাইলাম যে বাবা, অতগুলো টাকা পয়সা দিয়ে তোমার জামাইরে বিদেশ পাঠায়ও না, পাঠায়ও না। তুমি কি আমার কথা শুনলে? বলো। আমি তখন বলছিলাম যে আহ, আপাতত 2-3 লাখ টাকা হলে এই দেশে কিছু একটা করে টরে খাওয়া যায়। কত মানুষ এই দেশে ব্যবসা বাণিজ্য করে খায় না। অযথা তুমি আমার কাছ থেকে উড়ে আলাদা করে বিদেশ পাঠিয়ে দিলে। আমার জীবনে সেটা কষ্ট নামলোই। আবার এখন কি করছে তা কি জানো তুমি? কি করে জানবো যে কি করছে? বলো তুমি, আমি শুনি কি করছে। বাবা, 6টা মাস যেতে না যেতেই স্বামী আমার কাছ থেকে তুমি আলাদা করে বিদেশ পাঠিয়ে দিলে। তারপরে আবার যাওয়ার আগে শুনতেছি একজনকে বিয়ে করে রেখে চলে গেছে। সেই বউ এখন এই বাড়িতে চলে আসতে চায়, তার বাড়ি থেকে লোকজন আসতেছে এখানে। 6টা মাসও হলো না সে আমার সঙ্গে ভালো করে সংসার করলো না। বিয়ের কি স্বাদ, স্বামীর কি সুখ, কিছুই বুঝলাম না। আর তুমি এর জন্য দায়ী। তুমি আমার জামাইকে বিদেশ পাঠিয়ে দিলে। কি করবা তুমি আমি জানি নে। আমি আর এই সংসারে থাকতে যাচ্ছি না। তুমি আমার এখান থেকে নিয়ে যাও। এই সতীনের সংসার আমি সংসার করব না। সে কেন এই কাজটা করলো? আমি তোমার ডাঙ্গুর মায়া। আমার কিসে কম ছিল? রূপ জৈবন কোনো কিছুতে কি কম ছিল তুমিই বলো? আমি কলেজে লেখাপড়া করতাম, শিক্ষিত একটা মেয়ে। আমার কত সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সামনে আমি দেখতে পাচ্ছিলাম। আর এই কাজটা করলে তোমরা। এখন আমি কি করব? আমার আর ভালো লাগতেছে না। একটু খোঁজ খবরও রাখো না। এখন ওই যারে ওই গোপনে বিয়ে করে চলে গেছে, সে ওই মাঝে মধ্যে তার বাড়ি থেকে লোকজন এসে এখানে তাকে বাড়িতে উঠানোর জন্য চেষ্টা করতেছে। এখন আমার কি হবে? আমি কি এই কপাল নিয়ে সংসারে আসছি? তুমিই বলো। আমার দায়িত্বটা এখন তোমারই নিতে হবে। তুমি এই কাজটা করছো, তুমি এখন আমারে চালাবে। স্বামীর সুখ কি জিনিস এটা ভালো করে উপলব্ধি করতে পারলাম না, একটু বুঝলাম না। হাড়ের জীবনের অন্ধকারটা তুমি নামায় নিয়ে আসলে। এর জন্য তোমাকে আমি দায়ী করব বাবা। তুমিই দায়ী। আচ্ছা বাবারে, কান্নাকাটি থামাও। আচ্ছা, আমি বাড়িতে চলে আসতেছি। তোমার মা যদি তোমার মামার বাড়িতে থাকে থাকুক, আমি চলে আসতেছি, এসে তোমার ওখানে আসতেছি, আমি দেখি কি করা যায়। শোনো, ওই কিচ্ছু করা লাগবে না তোমার। তুমি কি করতে পারবা? তুমি কি ওই মেয়েরে এখান থেকে তাড়াই দিতে পারবা? সে তো একটা বিয়ে করে তুই চলে গেছে, তার কাছে জলদান্ত প্রমাণ রয়েছে। তুমি এখন এটাই আমাকে করবা, এখান থেকে সোজা তোমার বাড়িতে নিয়ে চলে যাও। আর আমি জীবনে কোনোদিন বিয়েই করব না। ওই মা বুড়ো হয়ে গেছে, মার কথা বাদ দাও। তুমি আমাকে এই সমস্ত দিবি, আমাকে নিয়ে চালাবে। আমার এই জীবন জীবন সবকিছু বিঠা যাচ্ছে শুধু একমাত্র তোমার কারণে। স্বামীর সুখ কি জিনিস আজ পর্যন্ত একটু বুঝতে পারলাম না। কিভাবে তুমি আমার জীবনে অন্ধকার নামায় নিয়ে আসলে? একটাবার ভাবতে পারছো তুমি? তুমি কিন্তু এই মানে বাকি জীবনটা আমার দায়িত্ব নেবে। আমি কোথাও যাব না। আমি তোমার কাছেই থাকতে চাই। থাকবে তুমি? দেখে বাবা, একটু ঠান্ডা মাথায় কথা বল। আসলে তুই এতটা নির্ভরশীল হয়ে যাচ্ছিস আমার উপরে কেন, আমি তো বুঝতে পারি। কারণ সেদিন রাত্রে যদি তোর মাকে মনে করে তোকে ওই যে ওইটা করে ফেলছিলাম, এই জন্য তোর স্বাদ লেগে গেছে মনে হয় না? এই জন্য তুই আমার কথা বলতে পারছিস না, আমার উপরে নির্ভর করে আমার সাথে জীবনটা কাটায় দিতে চাচ্ছিস। মনে করো তাই বাবা। আমি তোমার সাথে জীবনটা কাটাই দেব। মানে তুমি আমার জীবনটা ধ্বংস করে দিছো। এখন তুমি আমার দায়িত্ব নেবে, আমি কোথাও যাব না। একটা ছেলে মেয়ে হলে তাও না এক কথা হতো, কিছুই তো হয় নাই। আমি যেমন মেয়ে তেমনই আছি। আর তুমি সেদিন মাকে মনে করে ভুল করে যেটা করছো করছো, আমার খুব ভালো লাগছে। এই জন্য আমি মানে তোমার এই জামাইয়ের সঙ্গে যে আমার বিয়ে শাদী দিলে, তোমার জামাইও অত সুন্দর করে আমাকে জীবনে আপ্যায়ন করতে পারেনি, ওইভাবে দিতে পারেনি, বুঝতে পারছো? এখন শোনো, আমি আরো এইভাবে কান্নাকাটি সংসারে থাকতে পারবো না। এই দিনের পর দিন এইভাবে ওই আমার স্বামীর ভাগ আমি ওই দিতেও পারবো না, এই সংসারে আমি থাকতেও পারবো না। এক কথা, তুমি আমার দায়িত্ব নাও। সারাটা জীবন তুমি আমাকে চলাবে। মা আর কতদিন, মা তো বুড়ো হয়ে গেছে। তুমি তো ওই রকমই আছো। তোমার সাথে আমি জীবনটা পার করে দেবো। থাকবে তুমি? হ্যাঁ রে বাবা, এই কথা বলতে তোর মুখে একটু আটকালো না? ও, এখন আঁকতে কেন? সেদিন দেওয়ার সময় তো মনে ছিল না। ভালোই তো ইয়ে করে দিলে। খুব মানে মাকে মনে করিয়ে করলে। আর এখন মুখে আটকাবে মানে? তখন খুব স্বাদ লাগেছিল না? আর এখন নিতে কষ্ট হচ্ছে। হ্যাঁ। না রে বাবা, আমি তা বলছি না।
আমার তো ভালোই লাগেছিল। আর আমি কি জানি যে তুমি আমার উপরে এতটা নির্ভরশীল হয়ে ওখান থেকে চলে আসতে চাচ্ছ। মানে সেই দিনের ওই বিষয়টা আসলে তোমার এতটা ভালো লাগছে এটা তো আমি জানি না, কিন্তু আমার তো ভালো লাগেছে। আমি ভুল করে করি আর যেভাবেই হোক হয়ে গেছে বিষয়টা, কিন্তু ওইটা তো আমি মন থেকে মুছে ফেলছিলাম, লজ্জাও পাইছিলাম। না না বাবা, মন থেকে মুছে ফেললে আর হবে না। সেই দিন শেষ, কারণ তোমার জামাই যদি কোনো ভুল কাজ না করতো, তার সংসারে যদি আমি থাকতাম, তখন নয় এটা মানাতো। কিন্তু এই সংসারে আর আমি এইভাবে কিভাবে থাকবো বলো? এখনো কেবল আমার সংসার জীবন শুরু, আর সে যাওয়ার পথে এই কাজটা করে থুয়ে গেছে। তার নাকি পূর্বে ভালোবাসার সম্পর্ক ছিল ওই মেয়ের সাথে। তা তো আর আমরা জানতাম না, তোমরাও জানতে না, জানলে কি আর এই সংসারে আমাকে দিতে? তুমিই বলো। এখন যা হবার হয়েছে, আমার মতো এত সুন্দর জগন্বতী উচলম একটা সুন্দরী মেয়ে এই সংসারে, ওর সঙ্গে সতীনের ঘর করবো না আমি। এক কথা শেষ। আমি তোমার সাথে বাকি জীবনটা কাটাতে যাই। আমি কোনো জায়গায় বিয়ে শাদিও করবো না, আর কোনো ছেলের কাছে যাব না। আমি কোনো ছেলেকে আর বিশ্বাসই ভরসাই পাচ্ছি না। বিশ্বাস করতে আমার খুব কষ্ট হবে। এই জন্য আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যে 2 দিন পারো, যেভাবে পারো আমাকে চালাও। আর যদি তুমি এই সুযোগটা আমাকে না দাও, তাহলে আমার যেদিক দু চোখ চলে যায় আমি কিন্তু সেদিক চলে যাব বাবা। কারণ তোমারটা নিতে আমার খুব ভালো লাগছিল। আর তোমার জামাই অত সুন্দর করে আমাকে ইতিপূর্বে দেয়নি, বুঝতে পারছো? এই জন্য তোমার কাছে আমি যাবো, আমার খুব লোভ লাগেছে। তুমি আগে স্বীকার করো তুমি দেবে কিনা। শুনছো মেয়ের কথা? মনে হচ্ছে তোমার এখনই লাগবে। এই, আমি বাড়ি চলে আসতেছি কালকে, তোমাকে এসে ওখানে বাড়ি থেকে যাই তোমারে নিয়ে চলে আসতেছি। তারপর কালকেই না হয় তোমার আগে ঠান্ডা করবো না, হবে না তো? বাবা তুমি সত্যি বলছো? হ্যাঁ রে, একদম সত্যি বলছি। তুই আমার একটা মেয়ে, তুই কষ্টের মধ্যে থাকবি তা কি হয়? তুই যেভাবে সুখী হবি আমি তোকে তাই করব। তুই আমার কাছে যা চাইবি আমি তাই দেব। বুঝতে পারছিস? তোর আর এখন থেকে আর কোনো কষ্ট করতে হবে না। তোর জীবনে যা কিছু হয়েছে আসলে আমার মতেই হয়েছে। তো জামাইয়ের কাছে যতগুলো টাকা পয়সা দিছি সে বিদেশ গেছে গেছে, ওটারও আর আমার দরকার নেই। তুই এখানে আয়, করে পরিষ্কার করে দিয়ে তুই আমারে ধরে থাক। বাবা, তুমি আমার লক্ষ্মী বাবা। আমার সোনা বাবা। অনেক ভালো বাবা তুমি। আমার জীবন থেকে অনেক কষ্টের বোঝাটা মনে হচ্ছে এখন হালকা হচ্ছে, কারণ জানো, এখন আমার উঠতি বয়স, উঠতি সময়। আর পুরা সময় এখন আমার হচ্ছে আমার স্বামীকে কাছে পাওয়ার। সেটা তুমি যখন আলাদা করছো, স্বামীর সুখ কি জিনিস, আসলে একসাথে থাকা কি জিনিস, এইগুলা তো আমি বুঝলামই না। আর যে সময়টা তুমি আসলে আমাকে এই ঝড়টা নামাই দিছো, এটা তুমি ঠান্ডা করবে। আমি তোমারটাই পেতে চাই, তোমারটাই নিতে চাই, জানো বাবা। তোমারটা অনেক বড় মোটা, আমার খুব ভালো লাগেছিল জানো। আর এটা কখনো আমি বলতে পারি না। তোমার জামাইরও এরকম না জানো, সে কখনো আমাকে আসলে এটা দিয়ে মনে হয় সুখী করতে পারতো না। তবুও সামাজিক হিসাবে তার সঙ্গে আমি সংসার করতে চাইছিলাম, কিন্তু ওই যে সে যে ভুল কাজটা করলো, তার সাথে তো আর আমি থাকতে এখন পারবোই না। আমি সোজা তোমার সাথে চলে আসবো। তুমি কালকে কিন্তু এসে আমাকে নিয়ে যাবে। আর শোনো বাবা, ওই মা বাড়িতে আসার আগে কিন্তু যে কয়দিন না আসে না আসবে, তুমি আমাকে ঠিকঠাক মতো একটু কয়টা দিন একটু ঠিকঠাক করে দিবে, বুঝতে পারছো? আর সুন্দর করে আমাকে একটু আদর আপ্যায়ন করবে। আমি তো আর মেয়ে না, কতদিন এভাবে অনাহারে রয়েছি। স্বামীটারে কাছে পাইনি, বিদেশ চলে গেল, 6টা মাসও সংসার করতে পারলাম না। আমার মধ্যে যে একটা না মানে যন্ত্রণা, মনের মধ্যে একটা কষ্ট, সবকিছু নিয়ে আমি স্বামীর সংসারে পড়েছিলাম। তো তুমি কিন্তু আসলে আমার এই দায়িত্বটা নেবে। সেদিনকার মতো না, তার চেয়েও সুন্দর করে তুমি আমাকে দেবে, পারবে তুমি? মানে আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না। আমার শুধু এটার কথাই মনে হচ্ছে, কেন যে সেদিন তুমি ভুল করে আমাকে এটা করলে আমি নিজেও বুঝতে পারি না। আর এই জন্য আমার মনে হচ্ছে কি জানো, যে তোমার সাথে আমি সারাটা জীবন বুকে পেটে লেগে থাকি, তোমার সাথে আমি সংসার করি। মা এখন ওইসব বুঝবে না। আর মা কখনো বাধাও হবে না, মানে মাকে ম্যানেজ করে নেবো সেভাবে আমি, তুমি সংসারে আসো। মা ওই সমস্ত বুঝবেও না। তুমি আমার বাবা না, তুমি প্রয়োজনে আমার রুমে থাকবে আমার কাছে। হুম। কিন্তু বাবা রে, এভাবে আর কতদিন চলবে বল? আমারও তো বয়স হয়ে গেল, তোর মাও বুড়ো হয়ে গেল। আর আমিই বা তোকে কতদিন এইভাবে সুখী করতে পারবো? তারপরে তো বাকি জীবনটা একটা পথ তোকে বাঁচতেই হবে। হ্যাঁ, তুমি যখন বুড়ো হয়ে যাবা, দেখবো যে তুমি আর চলতেছো না, তখন একটা চিন্তা ভাবনা করে যা হয় করা যাবে। মানুষের একটা সময় মানুষ একটা পথ উপায় বের করে না, তখন আমার যা হয় তাই হবে। শোনো বাবা, তুমি তো আর গরিব মানুষ না। তুমি সারা জীবন বসে খাওয়া, তোমার অর্থ করে ফুরবে না কখনো। তাহলে তোমার সংসারে আমার মতো একটা মেয়ে সারা জীবন বসে খালে বা কি হবে? শুধু আমার স্বামীর অভাব, সেটা হ্যাঁ, তুমি দায়িত্ব নেও, তুমি পূরণ করবে, এটা হচ্ছে আমার দাবি। আর যতদিন তুমি পারো, তারপরে তা পরের চিন্তা আমার। তোমার এই নিয়ে টেনশন করা লাগবে না। আমি শুধু তোমার কাছে যে সুখী হতে চাই বাবা। তুমি আমাকে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবে, দারুণ ভাবে দিবে।
তুমি আমার বাবা না, তুমি আমাকে যখন যেভাবে চাইবে, যেভাবে খুশি, আমি সেইভাবে তোমাকে আদর করব। এই সুযোগটুকু তুমি শুধু আমাকে দেবে, আর কিচ্ছু তোমার কাছে আমার চাওয়া পাওয়া নেই। মা কখনো এটা বুঝবেই না, তার আড়ালেই হয়ে যাবে। আর তুমিও দেখবা তখন আমার আমার সঙ্গে চলতে চলতে তোমার চেহারা স্বরূপ সব ভালো হয়ে যাবে, তুমি আবার নতুন জীবন ফিরে পাবে বাবা। অনেক সুখী করবো আমি তোমাকে। ইতিপূর্বে মাও তোমাকে এত সুন্দর করে সুখ দিতে পারেনি, এত করে সুন্দর করে আপ্যায়ন করতে পারেনি। আমি সেইভাবেই বাবা তোমাকে আপ্যায়ন করব। এত সুন্দর করে সবকিছু দিব না, তুমি একদম খুশিতে উৎফুল্ল হয়ে যাবা। দেখবা বাবা তুমি, শুধু আমি তো আমার মুখের গল্প না। সেদিন তো আসলে ভুল করে যেটা হয়েছে, তখন তো লজ্জা কাজ করতেছিল, তুমি আসলে আমাকে বলতে পারছিলে না, আমি টের পেলে তোমাকে লজ্জায় বলতে পারছিলাম না। এরকম একটা কিছু হয়েছিল। আর এখন থেকে তো তা না, জানা শুনে তারপরে সজ্ঞানে সবকিছু হবে, বুঝতে পারছো? কত সুন্দর হবে বাবা, তুমি একবার ভাবতে পারছো? আর জানো বাবা, এটা শুনকে আমার যে কি যে ভালো এখন লাগতেছে, যে কতদিন পর আমি তোমার সাক্ষাৎ পাবো। হ্যাঁ রে, নড়ে চড়ে বাপের ঘাড়ে চড়বি? কি এমন দেখছিস বাপের যে এত ভালো লাগলো তোর? আমার মধ্যে কি আছে রে বাবা? বাবা, তোমার ওই স্মার্ট চলাফেরা, সুন্দর উঁচু লম্বা ফিগার, তোমার সমস্ত কিছু আমার ভাল লাগে জানো। কেন যে আমার হাজবেন্ড এরকম হলো না? আবার দেখো, যাই ছিল না ছিল, মোটামুটি তো একরকম ছিল। আবার কি একটা ভুল কাজ করলো যাওয়ার বেলায়, হ্যাঁ, আর একজন প্রেমিক রে বিয়ে করেছে চলে গেল। কি একটা যন্ত্রণার কথা। যাই হোক, ওসব বাদ দাও তো। আমি চলে আসি সংসার থেকে, ওরে একদম পরিষ্কার করে দেব, দিয়ে তোমারটাই আমি বেঁচে চাই, তোমার সাথে আমি থাকতে চাই। এইরকম একটা হ্যান্ডসাম বাবার মেয়ে আমি, আমার বড় গর্ব হয় বাবা, বুঝতে পারছো? তাই নাকি রে? হ্যাঁ, এইরকম প্রশংসা তোর মা জীবনে আমাকে করলো না। বড় আফসোস জানিস। তুই যখন একটা দিনেই দেখ না আমার সংস্পর্শে এসে তুই কতটা খুশি। তুই আমাকে এক মুহূর্তে চিনে ফেললি। চিনবো না? তুমি যেভাবে করলে, যেভাবে দেও, কান্না লোভ লাগে। আমার তো ভালোই লাগতেছে, আবারও যে পাইতে যাচ্ছি এই ভেবে দারুণ মনে হচ্ছে। আমি খুব খুশি বাবা, জানো। এই 5 মিনিট আগে আমি দুঃখে সাগরে ভাসতেছিলাম। আমার মনের মধ্যে কত কষ্ট, কত যে একটা আমার খুবই মনে হচ্ছে আমার জীবনে কেউ নেই। এই জন্য তোমাকে ফোন করে এইভাবে একটু উচ্চস্বরে কথা বললাম। যাই হোক বাবা, তুমি যখন আমার দায়িত্বটা নিয়ে নেছো, আমার যে এখন কি ভাল লাগতেছে বোঝাইতে পারবো না তোমাকে। দেখো, এই মুখেই কান্না, এই মুখেই হাসি ফোটালে তুমি। তুমি না আমার লক্ষ্মী বাবা আমার, হ্যাঁ। তো শোনো, অনেক কথাই বলছি, আর কথা বাড়াবো না। কোনো কিচ্ছু করা লাগবে না, সোজা তুমি আমার শ্বশুর বাড়িতে আসো, আমাকে নিয়ে চলে যাবা। আমি গাত্তিকুটি বাইরে ওখানে একদম সবকিছু নিয়ে চলে যাব। যাই আর আমি এই বাড়িতে আসবো না। তারপরে যা হয় হবে। আর ওর ফোনও আমি রিসিভ করবো না, ওই বিদেশি অর্ডার। আর মা ওখানে থাক, মা যে কয়দিন থাকে থাক, মার আশা লাগবে না। তুমি আমার নিয়ে কয়টা দিন একটু ঠিকঠাক মতো এবেলা ওবেলা দাও, সুন্দর করে কিন্তু দেবা। ওই তার সেদিনকার মতো না, তার চেয়েও সুন্দর করে, বুঝতে পারছো? আমি তোমাকে দারুণ ভাবে খুশি করব বাবা। তুমি একদম প্রস্তুত হয়ে চলে আসো। আমার যে এখন কি ভাল লাগতেছে। তা ঠিক আছে, রাখতেছি বাবা, অনেক কথা হয়েছে। হ্যাঁ রে মা, তোর মায়ের কি এই কথাটা আমি একটু বলবো? না না বাবা, আমার এই অসুবিধার কথা মাকে কিছু জানানোর দরকার নেই। মা আবার ওই পেশাদার মানুষ, ওই চিন্তা ভাবনা করে যাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তো অনেক কথাই হলো, আমি তাহলে রওনা হচ্ছি, চলে আসতেছি, তো রাখি এখন। ওকে, ওই বাড়িতে এসে ফোন দিও। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি হামে মোহাম্মদ চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে, হামে মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। তো আমি আমার শ্বশুরকে বললাম, দেবা তাহলে কি করব? তো বলতেছে, তুমি দেখো একদমই তোমার ওই বেডে যায় না, ওই বালিশটা নিয়ে এসে তোমার আমার সিঙ্গেল বেড কেছে, এখানে তুমি ঘুমো। তো আমি তার পাশে এসে আমিও মনে মনে চাচ্ছি যে শ্বশুর একবার বলুক না, তাই আর আমি না করব না। আমারও দরকার, আমার খুব, আমি লোভ সামলাইতে পারতেছি না। তারপরে আমাকে বলতেছে যে ওদিকে একটু ম্যাসাজ করে দাও তো সুন্দর করে। আমার খুবই, আমি গাড়ি জার্নি করতেছি, তো গাড়ি জার্নি করে আসছি, ভালো লাগতেছে না। তা আমি একটু দুষ্টামে করে ওখানে হাতটা এটা ধরে সুন্দর করে মাসাজ করছি। এখন বলতেছে যে তুমি এসব কি করতেছো? আমি বুঝলাম না, আমার তো ভালো লাগতেছে না, আমি এখন কোথায় যাব?
আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের জন্য আকর্ষণীয় একটা গল্প নিয়ে আসছি। তো তোমরা গল্পটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ শুনতে থাকো, তাহলে অনেক মজা পাবে। তো বন্ধুরা, আমার শ্বশুর আর আমি সেই দাওয়াত বাড়ি থেকে ফেরার পথে স্টেশনে এসে ট্রেন ফেল করার পরে মানে আবাসিক হোটেলে যে সেই রাত্রে শ্বশুরের সঙ্গে আমার কি ঘটেছিল এইটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক সেই আকর্ষণীয় গল্পটা। তো বন্ধুরা, আমি আর আমার শ্বশুর শাশুড়ি আর আমার হাজবেন্ড, আমার শাশুড়ির বাড়ি হচ্ছে ঝালকাঠি বরিশাল। তো সেখানে দাওয়াত পড়ছিল। তো সেখানে যাওয়ার পরে আসলে 3টা দিন ওখানে থাকছি, থাকার পর অনুষ্ঠান এবারের সমস্ত কার্যক্রম শেষ। তো আমি আসলে একটা স্কুলের মাস্টারি করি। তো শ্বশুরকে বললাম যে আব্বু, আমার তো আসলে ওই স্কুলের মানে টাইম শেষ হয়ে গেছে, আমি যে ছুটিটা নিয়ে আসছিলাম, তো বাড়ি ফেরার দরকার। তখন আমার হাজব্যান্ড এই কথাটা শুনে বললো যে তোমরা যাও যাও, আমার যাওয়া আরো 2-4 দিন দেরি হবে, অনেকদিন পরে আসছি, এখানে আর 2টা দিন থেকেই যাব, মাও থাক, আমি মাকে সঙ্গে নিয়ে যাব। তো আমাকে আমার হাজবেন্ড বললো যে তুমি আর আমার আব্বা তোমার দুজন মিলে একসাথে না চলে যাও, ট্রেন ধরে চলে যাও রাতের ট্রেনে। তখন কি করব? তো আমার শ্বশুরও বললো যে হ্যাঁ রে মা, আমারও তো আসলে বাড়িতে একটু কাজ আছে, তো চলো তুমি আর আমি না হয় দুজন মিলেই এখান থেকে রওনা দিই, বাসে চড়ে খুলনা স্টেশন যাই, ওখান থেকে না হয় চলে যাওয়া যাবে। তো দেখি কি করা যায়, তোমার শাশুড়ির সাথে একটু পরামর্শ করো। তা শাশুড়িকে বললাম যে আপনার ছেলে বা আপনি কবে যাবেন? তো বলতেছে যে ও তো আমার ছেলেও তো যাইতে চাচ্ছে না, ওর নাকি একটু কাজ আছে এখানে, ও 2-4 দিন অনেকদিন পরে আসছে, থেকেই যাক। যে তুমি আর তোমার তোমার যেহেতু স্কুলে ওখানে দায়িত্ব রয়েছে, তুমি তোমার শ্বশুরের সঙ্গে করে না চলে যাও। তো সেই সময় সন্ধ্যা 7টা বাজে। যাই হোক, ওই ঝালকাঠির থেকে বাসে চড়ে আমরা খুলনা বাস স্ট্যান্ডে আসছি। আসার পর ওখান থেকে রেল স্টেশনে আসছি। আসলে যে ট্রেনটা ছিল, আমরা সেই ট্রেনটা আসলে মিস করছি। আমরা ওখান থেকে আসবো হচ্ছে দাসুরিয়া। তো ট্রেনটা যখন মিস করলাম, তখন কাউন্টারে জিজ্ঞেস করলাম, বললো যে আবার সেই ট্রেন আছে, ট্রেন যাবে ওখানে, কিন্তু সেই ট্রেনটা হচ্ছে রাত 12টায় যাবে। তো এত সময় আমরা কি করব, কিভাবে থাকবো, এই নানান রকম টেনশন ফিল করতেছি। স্টেশনে এসে আবার কি ওই ঝালকাঠিতে ফিরে যাওয়া সম্ভব? অনেক দূর জার্নি করে আসছি। তখন শ্বশুরকে বললাম যে আব্বা, এখন কি করা যায় বলেন তো? তখন আমার শ্বশুর বলতেছে এক কাজ করি না হয়, এখানে তো আর আত্মীয় স্বজন বা এই স্টেশনে এরকম কোনো দয়ালু ব্যক্তি পাওয়া যাবে না যে যারা হয়তো আমাকে আমাদের বিপদে আগায় আসবে বা আশ্রয় দেবে। তো চলো দেখি এখানে আবাসিক কোথাও থাকা যায় নাকি। তো যাই হোক, একজনকে জিজ্ঞাসা করলো আমার শ্বশুর, জিজ্ঞাসা করে ঠিকানা দিল, সেখানে যায় ভালো একটা আবাসিক হোটেল, সেখানে আমার শ্বশুর আর আমি যাই একটা জোড়া বেডের একটা রুম নিলাম। সেই রুমের মধ্যে সিঙ্গেল বেড না, 2 কর্নারে 2টা বেড আছে। যাই হোক, রাতটুকু ওখানে থাকার মন্তব্য করে আসলাম, থাকলাম। তো আমার শ্বশুর আমাকে বলছে, মারে তুমি এখানে তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নাও, আমি বাইরে থেকে একটু কাজ আছে সেরে আসি। তারপরে শ্বশুর যাই হোক বাইরে থেকে আসলো, আসার পরে আমাকে বলতেছে যে তুমি কি কিছু খাবে, আমি তোমার জন্য হালকা পাতলা কিছু খাবার নিয়ে আসছি। তো আমি বললাম যে হ্যাঁ, আমারও তো একটু খিদে লাগছে, সেই কখন খাইছি, এত দূর জার্নি করে আসছি। তারপরে শ্বশুর আর আমি একটু খাওয়া দাওয়া করে নিলাম হালকা পাতলা। তারপরে যাই হোক, তখন রাত প্রায় 11টা বেজে গেছে। তো শ্বশুর বলতেছে ক্লান্ত শরীর, আচ্ছা আমি একটু ঘুমাই, তুমি তোমার বিছানায় ঘুমাবা, কি কি করবা সেটা তোমার ব্যাপার, আমি শুয়ে পড়লাম। আমি বললাম যে হ্যাঁ বা আপনি শুয়ে পড়েন। তো যাই হোক, আমি আমার আসলে নতুন জায়গায় গেলে ঘুম ধরে না। তো শ্বশুর দেখি ওদিকে খেয়াল করলাম, শ্বশুর একটু পরে নাক ডাকায় ঘুমাচ্ছে। তো একটু পরে আবার উঠলো উনি, কি যে একটা হলো, উঠে বলতেছে এদিকে আসো তো একটু। তো আমি আগে গেলাম, জাম্পা কি হয়েছে আপনার? তো বলতেছে যে আমার মাথার মধ্যে খুব ব্যথা করতেছে, আমার তো আসলে ঘুম ধরতেছে না, আমি খুব চেষ্টা করতেছি ঘুমানোর। তো একটু মাথাটা একটু ভালো করে সুন্দর করে একটু করে দাও তো, ম্যাসাজ করে দাও তো। তো আমি আব্বুর পাশে, আমার শ্বশুরের পাশে যাই, ওই বিছনার উপরে বসলাম, বসে তার পিঠে, মাথায়, কপালে সুন্দর করে যাই হোক হাত বোলায় এটা তার সেবা যত্ন করতে লাগলাম। সে বলে যে এখানে না ওখানে, ওখানে না একটু নিচে, এরকম অনেক সময় ধরে আমার হাত টাত লেগে যায়, তারপরেও যেন তার হচ্ছে না। তারপরে কিছু সময় পরে বলতেছে যে এইদিকে না, পিঠের এই সাইডে, ওদিকে। তার এইরকম আমি তখন ভাবলাম যে কি ব্যাপার, শ্বশুর এইরকম করে কেন?
তা বললাম যাব্বা কি সমস্যাটা কি আপনার? ব্যথাটা বললেন মাথায়, আবার বলছেন যে পিঠে। তো আমি কোথায় আপনার সেবা করব? তখন বলতেছে মানে তোমার হাতের ছোঁয়াপে আমার সব জায়গার ব্যথা যেন ক্রমেই হয়ে যাচ্ছে, আমি একটু সুস্থ হয়ে যাচ্ছি, তুমি একটু চেষ্টা করো। এইদিকে ওদিকে মানে কোমরের দিকে, পিঠের দিকে, মানে নানান জায়গায় আমাকে এরকম করতে লাগলো। তখন আমি একটু চোখ পড়লো, এখন আমার শ্বশুরের ওইটা দেখি মানে একদম সে মোটা কি কি সুন্দর, মানে দাঁড় হয়ে গেছে। তা আমি বলতেছি যে আব্বা, হাত কোথায় হয়েছে, তো আমি এখন যাই ঘুমাই? তখন বলতেছে না না, আমার আর একটু লাগবে, এই যে বুকের এই সাইডটা এইদিকে একটু, বা এই যে পিঠে, মাথায় সুন্দর করে একটু করো, তাহলে আমি সুস্থ হয়ে গেলে আমি ঘুমায় পড়বো, তুমি তোমার কাজ করো। তো যাই হোক, আমি শ্বশুরকে এইভাবে একটু আদর সেবা করতে থাকতাম। তো করতে করতে দেখি ওই রকম অবস্থা। তা আমি ভাবলাম যে বেটা তো ভাবভঙ্গি ভালো না, এখন কি করি? তো আমি একটু বলেই ফেলাম যে বা ওখানে ওই রকম হচ্ছে কেন? তো বলতেছে যে তোমার শাশুড়িকে চাচ্ছে, তো তোমার শাশুড়ি তো আর এখন নাই, কি আর করার, অতভাগার তো আসলে কষ্টেরই জীবন। তো আমি হেসে দিয়ে বললাম যে না, ওইটার ব্যবস্থা আছে। তখন বলতেছে মনে শ্বশুর লাভ দিয়ে উঠে বসে পড়ছে, বসে বলতেছে হ্যাঁ, কি বললা তুমি? কিসের ব্যবস্থা আছে? এটা কি কোনো ব্যবস্থা আছে? দেখো আমার একদম ভালো লাগতেছে না। তখন আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই ব্যবস্থা আছে, আসলে আপনি লজ্জা করে করতেছেন, মানে আমি শ্বশুরের ওইটা দেখে আর লোভ সামলাইতে পারতেছি না। মানে এত সুন্দর, মানে অনেক বড় মোটা, সে সুন্দর, মানে জিনিসটা শ্বশুরে আমি কপালে মাথায় হাত বোলায় দিতে দিতে যাই হোক এটা খেয়াল করলাম। তে মনে মনে ভাবলাম যে তারপর ছেলেরা তো আসলে সে এইভাবে এত যত্ন করে কোনো কিছু গড়ে গড়ে তোলেনি, মানে এত সুন্দর। সে মুরব্বী হয়ে গেছে আমার শ্বশুর, তারপরেও আসলে এটা আসলে যুগের পরিবর্তন। দেখ আজকাল ছেলেপেলেরা তারা সব কি সমস্ত, আসলে তাদের তুলনা করতে গেলে মুরব্বীরা অনেক আগে আছে। এইটা ভাবলাম, তা আমার খুবই ইচ্ছা জাগলো, হঠাৎ করে একটা অনুভূতি ভিতরে কাজ করতেছে মনের মধ্যে। তো আমি আমার শ্বশুরকে বললাম দেব্বা তাহলে কি করব? তো বলতেছে তুমি দেখো একদমই তোমার ওই বেডে যায় না, ওই বালিশটা নিয়ে এসে তোমার আমার সিঙ্গেল বেড কেছে, এখানে তুমি ঘুমো। তো আমি তার পাশে এসে, মানে আমিও মনে মনে চাচ্ছি যে শ্বশুর একবার বলুক না, তাই আর আমি না করব না, আমারও দরকার, আমার খুব, আমি লোভ সামলাইতে পারতেছি না। তারপরে আমাকে বলতেছে যে ওদিকে একটু ম্যাসাজ করে দাও তো সুন্দর করে, আমার খুবই, আমি গাড়ি জার্নি করতেছি, তো জার্নি করে আসছি, ভালো লাগতেছে না। তা আমি একটু দুষ্টামে করে ওখানে হাতটা এটা ধরে সুন্দর করে মাসাজ করছি। এখন বলতেছে যে তুমি এসব কি করতেছো, আমি বুঝলাম না, আমার তো ভালো লাগতেছে না, আমি এখন কোথায় যাব? তাই বললাম দেখ, আপনি চুপচাপ শুয়ে থাকেন বা আপনার আর কোনো কিছু না, কিন্তু একটা কথা, যেহেতু আমার কালকে যাই স্কুলে ক্লাস নিতে হবে, তারটুকু যখন এখন বিপদে পড়ে এখানে থাকছি, তো আজকের এই রাতের ঘটনা এখানে কিন্তু শেষ, ভুলে যাবেন। তো যাই হোক, শ্বশুরকে শ্বশুরকে বললাম যে আচ্ছা ঠিক আছে, নেন আপনার, আমি আর কিছুই বাধা দেব না, আপনার যা মন চায় তাই, সেভাবে ঘুমান, যা ইচ্ছা তাই করেন। তখন শ্বশুর উঠে, মানে এত সুন্দর করে আমি জীবনে কল্পনাও করতে পারিনি, একটু আমার ভালো লাগলো, মানে অনেক সময় ধরে সে করলো। মানে আমি একটু স্বাস্থ্য মাস্ট্য মোটা, তো ভারী মানুষ, আর মানে আমার ছেলেবেলেও হয়নি, আজ 5 বছর হলে বিয়ে হয়েছে, ছেলেবেলেও হয়নি। তো আমি কখনো, মানে এত শান্তির ঘুম কখনো কোথাও পারিনি। মানে এত সুন্দর করে সে করলো অনেক সময়, ওই রাত্রি মানে মানুষ ভোর হইতে হইতে সে 3বার এভাবে থাকলো, মানে আমার খুবই ভালো লাগলো। তখন আমি আমার ডিসিশনটা চেঞ্জ করলাম, মানে চিৎকার টুপুর মুরব্বী মানুষ এত, যে সব থেকে শিখছে, কিভাবে জানে? আজকাল ছেলেপেলেরাও এত সমস্ত কিছু বোঝে না, জানে না, শেখেই নাই তারা। মানে আমার এত ভালো লাগলো না, তোমাদের কি করে যে বুঝাই, মানে নানান রকম সে আইটেম তার মনের মধ্যে উদয় হয়। মানে আমিও তার সুন্দর করে মাথা টাথা টিপে সুন্দর করে তার হচ্ছে গা সেবা যত্ন করলাম। সে আমার শ্বশুর, তাকে সে মুরব্বী মানুষ, তার যত্নের কোনো কমতি রাখলাম না। সে সুন্দর করে আমাকে অনেক সময় করলো, তা করার পর আমার খুব ভালো লাগে। তখন আমি বললাম যে আব্বা শোনেন, এক কাজ করেন, আপনি এখানে যেহেতু আপনার ছেলে বিদেশ যাওয়ার কথা বলতেছে, সে কর্মের জন্য বাইরে যাইতে চায়, আপনার একটা ছেলে বলে আপনি বাইরে যেতে যান না মায়ের জালে পড়ে। তো যাই হোক, আমি আপনাকে আজকে একটা কথা বলি, আপনার ছেলে যেহেতু বাইরে যাইতেই চাই, আপনি
এত মায়া না করে একটা ছেলে বলে মায়া না করে তাকে বাইরে যাওয়ার সুযোগ করে দেন, সে চলে দেখ। আর চলে গেলে আপনি তো আসেনি, আমি আসি না। তখন শ্বশুর আমার হেসে দিয়ে বলতেছে, তুমি যদি আমাকে এতটুকু উৎসাহ করো রে মা, তাহলে তো আর আমার দরকারই নেই। আমি সত্যি এবার বাড়ি যাই, ও এবার বরিশাল থেকে আসলে ওকে পাসপোর্ট করে ওকে বাইরে পাঠাই দেব নিশ্চিত। ও বাইরে গেলে কিন্তু সত্য একটাই বাবা, আমার একটা ছেলে, ওকে মায়ে পড়ে আমি বাইরে যেতে চাই না। কিন্তু তুমি যদি তোমার এই কথা রক্ষা করো তাহলে কিন্তু ওকে আমি বাইরে পাঠাবো। তাছাড়া ওকে আমি কেন বাইরে পাঠাবো? কারণ দেখো বাবা, আমার খুবই ভালো লাগেছে তুমি যদি আমাকে নিয়মিত এরকম একটু সাহায্য করো, আমার সেবা যত্ন করো, তাহলে আর আমার কোনো মানে আপত্তিই নেই। তখন আমি বললাম, ঠিক আছে আব্বা, কথা এটাই। তারপর দেখ সকাল হলো, আমরা ট্রেন ধরে দাসুরি এসে নামলাম, এসে বাড়ি আসলাম। বাড়ি এসে যাই হোক, আমার শাশুড়ি বা আমার হাজবেন্ড ওরা আরো 3টা দিন ওখানে, 3টা দিন পরে আসলো, 3টা দিন থেকেই আসলো। এই 3টা দিন ছুটিয়ে মানে বাড়িতে এসে আমরা মজা করলাম। এত সুন্দর যে আমার শ্বশুর মানে পারে, মানে এত সুন্দর তার সেবা যত্ন, আমার খুবই তার পছন্দ হয়েছে। সেও, তাকে আমার খুব ভালো লাগেছে। আমিও যেন জীবনে কখনো এত মজা পাইনি, এত স্বাদ পাইনি। মানে শ্বশুর শ্বশুর খুবই, তার আচরণ খুবই ভালো লাগলো আমার। আর এভাবেই মানে এই 3টা দিন থাকলাম। মানে শ্বশুর এখন বলে যে ও আসলে এই সপ্তাহে ওকে আমি বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেবো। সে যেন উঠে পড়ে লাগছে বন্ধুরা, কারণ সে একটা স্বাদ পাইছে মনে মনে, তার মনে মধ্যে একটা লোভ জাগলো আমার প্রতি। আর আমিও তাকে এইটাই বলেছি, কারণ আমি জীবনে কখনো অত সুন্দর মানে অত বড় আমি কখনো দেখিও নি পাইও নি। তো আমার খুবই ভালো লাগেছিল। তারপরে আমার হাজবেন্ড বিদেশ চলে গেল। আর তারপর থেকে সারাটা বছর শ্বশুর আর আমার এভাবে চলতে থাকলো, দারুণ ভাবে দিন কালামে আমরা। মানে বেটার বয়স শ্বশুরের চলতে থাকলো। তো আমার শ্বশুর শাশুড়ি মুরব্বী ছিল, সে কিছু মনে করতো না। ওই আমরা মানে বেড়ানোর চলে একটা সময় আমাদের হয়ে যেত, দারুণ লাগলো। তো আমি শ্বশুরকে বললাম যে আব্বা শোনেন, এখন আপনার আর আমার মধ্যে এরকম চলাফেরার কারণে যদি কোনো কিছু হয়ে যায়, তখন শ্বশুর বললো যে বাবারে, তুমি এদিক দিয়ে কোনো টেনশন করো না। তোমরা তো মানে এখনো অল্প বয়সী ছেলেপেলে মানুষ, তোমরা তোমরা তো এগুলো জানো না। এটার ব্যবস্থা আমার কাছে আছে, আমি এটা দেখবো। নিশ্চিত থাকো, তোমার কিচ্ছু হবে না। এদিকে তুমি যেটা ভয় পাচ্ছ, সেটা ভয় পাওয়ার কোনো দুশ্চিন্তার কারণ নেই। তো আমি বললাম যে ঠিক আছে। তখন আমি বললাম, মানে বুঝলাম আমার শ্বশুরও মানে জানে যে আসলে প্রোটেকশন নিতে হয়, ব্যবহার করতে হয়। যাই হোক, তারপরে আমাদের সুন্দরভাবে শ্বশুরের আমার জীবন চলতে থাকলো। আমার স্বামীও বাইরে চলে গেল। আর মানে এত সুখ, এত শান্তির জীবন কোথায় যে ছিল, এটা কপালের লিখন আসলে সেদিন। তাই না, যদি না হবে তাহলে বা ওই অবস্থা আমরা এসে টেনে বা ফেল করবো কেন? আর আমাদের বা এরকম মানে সুন্দর একটা মুহূর্ত উপস্থিত হবেই বা কেন? তো বন্ধুরা, আমার শ্বশুর আর আমার এই সুন্দর গল্পটি যদি তোমাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে তোমরা সবাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, অপেক্ষায় থাকবে। আল্লাহ হাফেজ। কি এমন ভাগ্যের পরিহাস, স্বামী কাছে ছিল না তাই দেবর আমার দিনের পর দিন মজা মেরেই চললো, আমাকে সে আর একটু স্থির থাকতে দিত না। বন্ধুরা, আমি আমার জীবনের একটি ঘটে যাওয়া সত্য ঘটনা আপনাদের শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে অবশ্যই মজা পাবেন। একটু স্কিপ করবেন না যদি মজা নিতে চান। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। তো বন্ধুরা, প্রথমে আমার বিয়ে হলো আমার হাজবেন্ডের সঙ্গে। তো ও আমাকে বিয়ে করার ঠিক 3 মাস বাদেই বিদেশ চলে যায়। তো আমার শ্বশুর শাশুড়ির অবস্থা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল সাংসারিক অবস্থা। তো ওরা 2টা ভাই, আমার হাজবেন্ড ওরা 2টা ভাই। তো আমার স্বামী যখন আমার বিয়ের বয়স 3 মাস বিদেশ চলে গেল, তারপর সে ওখানে যায়, মাঝে মধ্যে ফোন করে কথা বলে। যাই হোক, ওখানে যায় ইনকাম শুরু করলো, টাকা পয়সা ভালোই পাঠাচ্ছিল মাসে মাসে, ভালোই দিনপথ চলছিল। এদিকে আমার একটা দুষ্টু ছোট দেওর, তার উৎপাতে আমি আর মানে ঠিক থাকতে পারতাম না। আমাকে খুব জ্বালাতন করতো, আর এটা করো তো সেটা করো, নানান বাহানা। এই টাকা চাই, এই মার্কেটে চলো,
ভাবি আমার এটা ভালো লাগছে না, আমি তোমার মায়ের বাড়ি তোমাকে সঙ্গে করে বেড়াইতে যাব, নানান রকম অজুহাত করতো। তা আমি ওর মতলবটা তখন বুঝতাম না। আমি মনে করতাম দেবর তো, ছোট ভাইয়ের মতো, যা হোক ভালোই। তো নতুন নতুন এই অবস্থায় বোঝেনি তো, আসলে ওকে তো আমার বুঝে ওঠা হয়নি। তো তারপরে আমি যখন 2-3 মাস, 1 মাস 2 মাস পরে পরে আমি আমার বাপের বাড়ি বেড়াইতে যাইতাম, ও আমার সাথে সাথে আমার বাপের বাড়ি যে 2 দিন 5 দিন থাকতো। বলতো যে ভাবি আমার বাসাতে ভালো লাগে না, আমি আপনার সঙ্গে এখানেই থাকবো, আপনি না থাকলে আমার একদম ভালো লাগে না। তা আমিও তখন ভাবতাম যে আসলে ও ছোট ভাইয়ের মতোই তো, তো ও থাকলে এমন কি সমস্যা, যাই হোক। ওর মনে যে এরকম ছিল সেটা তো আর আমার জানা ছিল না। তো হঠাৎ ওকে আমি যেখানে ঘুরতে নিয়ে যেতাম, যেখানে বেড়াতাম সাথেই নিতাম। মানে কখনো ওকে আমি আসলে ওইভাবে কখনো মনে করিনি। ও যে একটা বাজে স্বভাবের সেটা বুঝতে পারলাম পরে। তো হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে গেল, যেটা আসলে আজকে আপনাদের শেয়ার করার জন্যই আমি বসছি। তো আমি যখন মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসলাম, আসার পরে আমার শাশুড়ি এবং শ্বশুর তার মেয়ের বাড়িতে বেড়াইতে যায়। তার ছেলের নাতি ছেলের মুসলমানি, সেখানে সেই সুন্নতে খাতনা খাইতে বেড়াইতে গেল। তারপরে যাই হোক, ওরও যাওয়ার কথা, কিন্তু ওই যে আমি যাব না দেখে ও যাবে না। ও তো চুপচাপ আমাকে বলে যে ভাবি আপনি যদি না যান তাহলে আমিও বাবা মায়ের সঙ্গে ওই বাড়িতে আমি দাওয়াত খাইতে যাব না। আমি বললাম যে দেখো তুমি যদি না যাও এটা একান্তই তোমার ব্যাপার, আমি তো বাড়ি আছি, আর আব্বা মা যখন চলেই যাচ্ছে তাহলে আমি তো একাই থাকবো, তো তুমি যদি বাড়ি থাকো তাহলে তো ভালোই হয়, আমার একটু ভয় ভয় লাগে একেবারেই, বোঝো না। তো সে তখন বলল যে ঠিক আছে, আমি ওরা যাক, আমি আর আপনি বাসাতে থাকি। তো আমার শ্বশুর শাশুড়ি তার মেয়ের বাড়িতে তার নাতি ছেলের অনুষ্ঠানে দাওয়াত খাইতে চলে গেল। তো হঠাৎ দুপুরবেলা ও কোথা থেকে বাইরে থেকে ঘুরে ফিরে এসে বলতেছে ভাবি আপনার সঙ্গে একটা জরুরি আমার কথা ছিল, যদি কিছু মনে না করেন তাহলে আমি কি বলবো। তো আমি তখন বললাম ঠিক আছে, কি এমন জরুরি কথা বলো দেখি শুনি। তখন ও বলতেছে যে যেটা আপনাকে আমি অনেকদিন বলবো বলবো করে বলাই হয়নি, তো আজকে যখন বাড়িটা ফাঁকা সুযোগ পেলাম, তো আপনি আমার কথা রাখবেন একদম। যদি আমার কথা আপনার পছন্দ না হয় তবে আমাকে সত্য দিতে হবে যে কাউকে এই কথা জানানো যাবে না, বলা যাবে না, তাহলে কিন্তু আমার সমস্যা। তখন আমি বললাম যে দেখো আমি তো তোমার ভাবি, আর ভাবি তো হচ্ছে বড় বোন, বোনের সমতুল্য। তো তুমি কি এমন কথা বলবা যে যেটা আমি কাউকে বলবো না, ঠিক আছে তুমি বলো দেখি আমি শুনি। তখন সে বলতেছে যে আপনাকে আমার খুব ভালো লাগে, আর আপনাকে মানে আপনাকে দেখে সবসময় আমি কল্পনা করি, জল্পনা কল্পনা রাত্রে শুইলে আমার ঘুম আসে না, শুধু আপনার কথাই আমার মনে হয়। তো তখন আমি বললাম যে দেখো তোমার তো এখনো বিয়ের বয়স হয়নি পুরোপুরি, তুমি অতটা বড় হয়ে ওঠোনি, তো তোমার ভাই বিদেশ থেকে এবার আসলে তোমার বিয়ে শাদীর ব্যবস্থা করব। তখন ও বললো যে ঠিক আছে ভাবি তাই হবে, কিন্তু আজকেরটা আজকে, যেটা আমি আপনাকে বলতে চাইছি। তো তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি কি এমন কথা বলবা যে যেটার জন্য এত ভয় পাচ্ছ, নির্ভয়ে বাসাতে কেউ নেই, তুমি ছোট ভাই নির্ভয়ে আমাকে বলো কি বলবা। তখন ও বলতেছে ভাবি আপনার প্রতি আমার খুবই মন গেছে। আমি বললাম যে তার মানে কি, এটা কি বলছো, কি মন গেছে বলো তো দেখি। তখন ও বলে মানে কাপা কাপা কণ্ঠে একটু ভয়ে ভয়ে বলছে যে ভাবি আমি আসলে আপনার সঙ্গে ওইটা করতে চাই, যদি কিছু মনে না করেন, আজকে তো বাড়িটা ফাঁকা, আসুন না, হয়ে যাক। তখন আমি বললাম যে এইটা তুমি কি বললা, হুম, এইরকম কথা তুমি আমাকে বলতে পারলে, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি, আর তোমার ভাই বাইরে রয়েছে তুমি তো জানোই, তার আমি নতুন বউ, সবেমাত্র সে আমাকে মাত্র বিয়ে শাদী করে সে বাইরে চলে গেল, তার সঙ্গে আমি মানে আমোদ ফুর্তি খুশি আল্লাহ কোনো কিছুই করতে পারলাম না এ পর্যন্ত, আর তুমি এর মধ্যে এইরকম মানে তোমার স্বভাব প্রকাশ করছো আমার কাছে,
এটা কি আসলে আদৌ সম্ভব? তুমিই বলো। আমি না তোমার বড় ভাবি? তুমি আমাকে সম্মান করবা, তা না করে তুমি আমার কাছে এসব কি বলছো? তখন ও বলে, প্লিজ ভাবি, আমার মুখের দিকে একবার চান, যে একটু ভেবে চিন্তে দেখুন না, মনটা একটু নরম করুন, তাহলেই হবে। আজকে তো আব্বা মা বাসায় কেউ নেই, বাড়িটা তো ফাঁকা, কেউ তো আর বুঝবে না। তো যদি আমার প্রস্তাবে আপনি রাজি থাকেন, তাই বললাম যে দেখো, এরকম পাগলামো করো না। আর তুমি যেটা বলছো এটা কিন্তু আদেও সম্ভব না। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসলে তাদের সব বলে দেবো, বুঝছো? এই কথা বলার পরে সে তখন বললো যে ঠিক আছে ভাবি, আপনার কোনো কিছু আমার কথায় রাজি হওয়া লাগবে না, আর আপনার কোনো কিছু আমার দরকারও নেই। আপনি এই কথাটা তবে কাউকে কিছু বলবেন না। এই বলে বেচারাটা যাই হোক বিকেলে কোথাও ঘুরতে বেরোলো। তো আমার শ্বশুর শাশুড়ি দাওয়াত খেয়ে চলে আসার কথা, কিন্তু তারা আসলো না। যাই হোক সন্ধ্যা পেরিয়ে গেল, রাত হলো। তো আমি আমার রুমে টিভি দেখতেছি বসে বসে। আর আমার ছোট দেওরাটা, সেও মনটা খারাপ করে আমার সঙ্গে কথা বলছে না। এক পর্যায়ে যেন মানে আমার রুমে ঢুকে আমার সোফার উপরে এসে বসে আমার পাশে বসে টিভি দেখতে লাগলো। কিন্তু হঠাৎ করে সে দরজা লাগিয়ে দিয়ে এসে বলতেছে, ভাবি, মানে আপনার সঙ্গে আমার একটা কানে কানে কথা আছে। মানে আমি বাইরে থেকে একটা ঘটনা ঘটে গেছে যেটা আপনাকে শেয়ার করব। তখন আমি বললাম যে কানে কানে বলতে হবে কেন? মানে আমার রুমের মধ্যে তো, বাড়ির মধ্যেই তো এক কথা, কেউ নেই, তুমি আর আমি। আর তুমি এরকম করতেছো কেন? সেই সকাল থেকে দুপুর থেকে মানে কি আজে বাজে কেমন যেন আচরণ করতেছো। তখন সে বলল কি, যে ভাবি এটা সমস্যা নেই, বেড়ারও কান আছে, আপনি একটু আমার কাছে আগে আসেন। তো আমি ওর কাছে একটু এগে যেয়ে বসলাম, যে কি হয়েছে বলো। তখন ও ঝট করে উঠে আমার মুখটা চপ করে একদম চেপে ধরছে। চেপে ধরে বলতেছে, চুপ, একটা কথা বলবেন না আপনি। আমি আপনাকে এখন যা বলবো আপনার তাই শুনতে হবে। তখন আমি মানে বহুত চেষ্টা করছি কথা বলার জন্য, কিন্তু এমন করে মুখ চেপে ধরছে। আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে গেটওয়ালা বাড়ি, ভিতর থেকে গেটটা আটকানো। মানে ভিতরে যদি, বাড়ির মধ্যে যদি আরো অনেক কিছু ঝড় বয়ে যায়, তো বাইরের মানুষ কিন্তু এটা বুঝবে না, টের পাবে না, প্রতিবেশীরা কিছুই জানতে পারবে না। তো এক পর্যায়ে সে মানে তার মনের মধ্যে আসলে ওইটা ছিল। তো সে যাই হোক জোর জুলুম করে। আর আমি সবসময়, আমি একটু স্বাস্থ্য মাস্ট ভারী মানুষ, তো ফর্সা ভারী মানুষ। তো আসলে ও আমার ছোট ভাইয়ের মতো ওর বয়সটা। আর আমিও অনেক ভারীও মানুষ। আমি বাসাতে এমনি সালোয়ার কামিজ পরতাম, জামা পায়জামা পরতাম আর কি। তো সেদিন হঠাৎ আমি কি মনে করি, যাই হোক মানে মেক্সি পরছি, মেক্সি পরে আছি। এর মধ্যে ও মানে এই সুযোগটা কাজে লাগাইছে। মানে আমার সঙ্গে জোরাজুরি করতে করতে এক পর্যায়ে টাচ করে আমার মেক্সিরে টান্ডি তুলেই আমাকে মানে আহ, ইয়ের উপরে ফেলে দিল, সোফার উপরে ফেলে দিছে। তখন আমি চিৎকার করার মতো করে খুব চেষ্টা করতে লাগলাম যে ওর কাজটা আসলে যতই হোক, একটা ছেলে মানুষের শক্তি আলাদা। তোর সাথে আমি মানে যুদ্ধ করে পেরে উঠতেছি না, খুবই হাত পাচড়াপাচড়ি করলাম। তো দেখো, এরকম করো না। তো আমি বলার চেষ্টা করছি, ও আমার মুখ চেপে ধরে আমাকে কথাই বলতে দিল না। সে এরকম করতে করতে হঠাৎ করে আমাকে সে অলরেডি মানে ওইটা সেট করে গেঁথে দিল দিয়ে, মানে আমাকে আর কোনো কিছু বলার সুযোগই দিচ্ছে না। আর আমিও, ওর ভাই যখন অনেকদিন মানে চলে গেছে, অতিবাহিত হয়ে গেছে, সে বাইরে রয়েছে। তো এরকম হয় এক পর্যায়ে জোরাজুরি করতে করতে আমারও শরীরের থেকে একদম শক্তি বল কমে গেল। যে ও যখন এত করে বলছে, এরকম করতে করতে আর এরকম যখন ওই আচরণ করেই ফেললো, অলরেডি আমার উপর উঠে বসছে, তখনই মানে আমি আর কোনো কিছু না বলে মানে ওর দিকে ফেল করে তাকায় রয়েছি। আর ও তো যা করার করে উঠলো, উঠে আমাকে ওর কপালের ঘাম, যে ও তো ঘেমে গেছে পুরো, ঘাম ইয়ে করে আমার দিকে চোখ রাঙিয়ে বলতেছে, হ্যাঁ, আমার বাড়িতে থাকতে হলে এখন থেকে আমি যা বলবো সেই কথা মোতাবেক চলতে হবে, আর তা না হলে পারে সোজা বাপের বাড়ি চলে যাবা। তখন আমি বললাম যে কোথাও যাওয়া লাগবে না, তুমি যেরকম শুরু করছো আর একবার যখন তোমার লজ্জা ভেঙেই গেছে, ঠিক আছে,
তুমি যে এত পাজি একটা দেবর আমার, সেটা আজকে আমার জানা হলো। আমি আসলে জানতাম না যে তোমার মনের মধ্যে এইরকম বইছে আর তোমার দ্বারা আমার এইরকম ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, ও তো কাজ সেরেই উঠলো ওর মতো। আর আমিও এখন কি করব, মানে চুপি চুপি আনন্দ নিলাম, আর কি করব। যখন হয়ে গেছে তখন তো আর মানে ওর সাথে তো শক্তি বলে আমি পেরে উঠলাম না। অর্থাৎ নাসর বান্দার মতো সবকিছু সেরে উঠলো, উঠে আমাকে তারপর থেকে ওই একদিন 2 দিন 3 দিন বাদে বাদে মানে সে আমাকে যেন একটা ব্ল্যাকমেইল করার মতো দিনের পর দিন ওইভাবে সে চলতে লাগলো ওইভাবেই। এক পর্যায়ে আমিও দেখলাম যে ওর ভাই সে 4-5 বছর পর বিদেশ থেকে আসবে, কতদিন এইভাবেই চলতে লাগলো। তে আসলে হিংস্র বাঘের থাবায় যখন পড়ে যায় তখন আর কোনো ভুল থাকে না। আমরা মেয়ে মানুষ তো, মানে পুরুষ মানুষ যত ছোটই হোক, ছেলে মানুষ তার সঙ্গে শক্তিতে পেরে ওঠা যায় না। তো আমার পাঁচের দেবরটা শেষ পর্যন্ত আমাকে মানে বাধ্য করবো। আমি কখনো কোনোদিন মানে অন্য পরপুরুষের ছোঁয়া উপভোগ করে দেখিনি, কিন্তু সে আমাকে আসলে জোর করে আমাকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিল। যাই হোক বন্ধুরা, এটা আসলে আমার আফসোসের একটা কাহিনী। আর এই ঘটে যাওয়া আমার জীবনের একটা সত্য গল্প, যেটা আমি আপনাদের কাছে প্রকাশ করলাম। তো যদি আমার গল্পটা আপনাদের একান্তই ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।